আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এই শোনা যাচ্ছে? সাউন্ড নাই? কি বলেন? শোনা যায়? বলেন তো। সাউন্ডটা আছে, জি আল্লাহ শুকরিয়া। শোনা যায় না? শোনা যায় না? অবশ্যই শোনা যাওয়ার কথা। আচ্ছা, আল্লাহ শুকরিয়া। আসেন আমরা শুরু করে দিই। আমরা হু আর হুমের সর্বশেষ ব্যবহার দেখছিলাম, আপনাদের মনে থাকার কথা আর কি, হ্যাঁ? এবং বলেন হু আর হুম নিয়ে আপনাদের মনের ভিতরে জটিলতা কাটছে কিনা একটু বলেন আমাকে প্লিজ। আপনাদের মনের ভিতরে হু আর হুম নিয়ে কোনো জটিলতা আছে কিনা, বা হু আর হুম নিয়ে আপনাদের কোনো ঝামেলা আছে কিনা একটু বলবেন দয়া করে প্লিজ। ভালো আছি ভাই। জয়দেব। আচ্ছা, দ্যাট ইজ এনি প্রবলেম অ্যাবাউট হু অ্যান্ড হোম? হু আর হোম নিয়ে কোনো প্রবলেম না থাকলে আপনারা এই প্রশ্নটা একটু সলভ করে দেখেন তো, পারেন কিনা। শূন্যস্থানে কোনো একটা অপশন বসান। হুটাকে সাবজেক্ট মানতে পারছেন কিনা? হুটাকে সাবজেক্ট মানতে পারেন? হুটাকে সাবজেক্ট মানা যায়? হুটাকে কি সাবজেক্ট মানা যায় বলেন? হ্যাঁ, ভালো আছি ভাই, আলহামদুলিল্লাহ। আপনাদের স্টুডেন্ট এখনই 50-এর নিচে নেমে গেল? ক্লাস সংখ্যা মাত্র কয়েকটা। কেমন না বলেন তো? পুরো ব্যাচ আগাবো কেমনে? এটা তো ভাবতেছি মনে মনে। আচ্ছা, 31 নাম্বারটা সলভ করেন না। ফাদার ভার্ব হতে পারে কিনা দেখতে হবে আর কি, হ্যাঁ। 31 নাম্বারটা সলভ করেন। আচ্ছা, এবারকে আপনি এবারকে একটু খেয়াল করে দেখেন। এবারকে ভার্ব আছে হচ্ছে অপশনটা, মানে অপশনটাকে বসান। তাহলে এবারকে ভার্ব আছে হচ্ছে তিনটা। এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব, এটাও ভার্ব। এরপরে আছে হচ্ছে আপনার হ্যাজ ডান। টোটাল তিনটা ভার্ব আছে। অপশনে যেটা আছে হাবিবা খানম আজকে আমার প্রথম ক্লাস, না করাই ভালো বোন আমার। কথা বুঝছেন কিনা? যে তিনটা ভার্ব আছে, আমি তো অবাক হয়ে যাচ্ছি আপনাদের এই ব্যাচে মাত্র 50-এর নিচে নেমে গেছেন স্টুডেন্ট। আচ্ছা, সরি। আচ্ছা,
কঠিন প্রশ্ন। এখানে উইথের সাথে তোমার হুয়ের কোনো সম্পর্ক নাই ভাইয়া, এই কারণে বলতেছি আসো। প্লিজ ভোট, প্লিজ ভোট, উইথের সাথে হুয়ের সম্পর্ক নাই, প্লিজ ভোট। এই ভোটের সাবজেক্টটা হচ্ছে তোমার ইউ, এটা ইম্পারেটিভ সেন্টেন্স, এই সাবজেক্টটা হচ্ছে ইউ। বাদ ফরটা হচ্ছে প্রিপোজিশন, ফরটা প্রিপোজিশন, দা মেম্বার, দা মেম্বারটা হচ্ছে অ্যান্টিসিডেন্ট, কারণ এরপর একটা হু আসবে, সো দা মেম্বার। আচ্ছা, এখানে আলটিমেটলি ইউ এর সাবজেক্ট, বিলিভের সাবজেক্ট হচ্ছে ইউ, সো হ্যাজ ডানের একটা সাবজেক্ট দরকার, হ্যাজ ডানের একটা সাবজেক্ট দরকার, এই কারণে হুম আর দ্যাট দিয়ে বাদ, এ আর সি আগেই বাদ। ওকে, এবার বি আর ডি এর মধ্যে একটা অ্যান্সার, থ্যাংক ইউ। ডি নাম্বারটা হবে না, এই কারণে হবে না, এটা পাস্ট টেন্সে আছে, অর্থাৎ পুরো বাক্যটা তুমি যদি বাংলা করো তাহলে যেটা দাঁড়াবে সেটা হচ্ছে প্লিজ ভোট, ধরো কালকে ভোট বা আজকে ভোট, প্লিজ ভোট, ভোট দাও ফর দ্য মেম্বার, ওই সদস্যকে, হু যাকে, ইউ বিলিভ যাকে তুমি বিশ্বাস করো, হ্যাজ ডান দ্য মোস্ট ফর আওয়ার ভিলেজ, যে আমাদের জন্য সবচেয়ে বেশি করছে, সো ডেফিনেটলি অ্যান্সার হচ্ছে ডি কারেক্ট, ইয়েস, ডি নাম্বার হবে জন কিডস, থ্যাংক ইউ, ডি নাম্বারটাই কারেক্ট। আচ্ছা, এবার 30 নাম্বারটা বলো তো কি হবে, 30 নাম্বার, 30 নাম্বার, হোয়াট উইল বি দ্য অ্যান্সার? 30, হোয়াট উইল বি দ্য অ্যান্সার 30? এটা বলতে পারলে বুঝবো যে না তুমি হুজুগে নয়, দ্য সিও অফ ডেল্টা ফোন কোম্পানি। তুমি যদি এটা পারো তাহলে, তুমি যদি এটা পারো তাহলে বুঝবো যে হচ্ছে তুমি এটা পারলে বুঝবো যে না তুমি ইংলিশ বোঝো, না পারলে বুঝবো যে তুমি গ্রামার বোঝো, ইংলিশ বোঝো না। খায়রুল ইসলাম, থ্যাংক ইউ। সুজন সরকার, থ্যাংক ইউ। জয়দেব আই লাভ ইউ, বাকিদের থ্যাংক ইউ, জয়দেব আই লাভ ইউ। আচ্ছা, উত্তর হচ্ছে যা আছে তাই হবে, উত্তর বি হবে, অর্থাৎ যেটা আন্ডারলাইন করা আছে ওটা যদি ঠিক হয় তাহলে ওটাই উত্তর হবে। কথা বুঝছো কিনা? এটা ব্যাংকের কোশ্চেন তো, এগুলো ব্যাংকের প্রশ্ন, আইবিএ প্রশ্ন করে এগুলো, এই প্রশ্নটা আইবিএ এর করা। কথা বুঝছো কিনা? যেটা আন্ডারলাইন আছে ওটা ঠিক থাকলে ওটাই হবে, কেন হবে ভালো করে খেয়াল করো। এখানে হচ্ছে তোমার ইন্টারভিউ, ইন্টারভিউ হচ্ছে তোমার একটা সাবজেক্ট, ভার্ব। আচ্ছা, ইন্টারভিউ নিয়েছিলেন কে? সিও, এই সিওটা হচ্ছে তোমার সাবজেক্ট, তাই না? আচ্ছা, সেভারাল ক্যান্ডিডেটস, এটা কিন্তু একটা অবজেক্ট, কার অবজেক্ট জানো? ইন্টারভিউর অবজেক্ট। উনি কাদের ইন্টারভিউ নিয়েছিলেন? আলাদা আলাদা প্রার্থীদের ইন্টারভিউ নিয়েছিলেন। আচ্ছা, ভালো কথা। এখানে ভার্ব আছে দুইটা, একটা হচ্ছে থট আর একটা হচ্ছে তোমার হ্যাড। এখন এই যে থটের সাবজেক্ট হচ্ছে তোমার শি, থটের সাবজেক্ট শি, তাহলে হেডের সাবজেক্ট দরকার, এই হেডের সাবজেক্টটা হচ্ছে হু, সো এখানে আলটিমেটলি ক্যান্ডিডেটস কোনোভাবেই সাবজেক্ট না, এখানে ক্যান্ডিডেটস কোনোভাবেই তোমার সাবজেক্ট না। কথা বুঝছো কিনা? ক্যান্ডিডেটস কোনোভাবেই তোমার সাবজেক্ট না, আমার কথা বুঝছো কিনা? সো যা আছে তাই, তুমি এতটুকু বাদ দাও, সি থট, এই সি দ্বারা কারে বোঝাচ্ছে জানো? সি দ্বারা সিওরে বোঝাচ্ছে। তুমি একটু কষ্ট করে এই যে এটা বাদ দাও, এটা বাদ দিয়ে পড়ো, দেখো এবার মিলে যাবে। কি মিলবে? সিও অফ ডেল্টা ফোন কোম্পানি, ডেল্টা ফোন কোম্পানি যে সিও, ইন্টারভিউ সাক্ষাৎকার নিয়েছিলেন সেভারাল ক্যান্ডিডেট, আলাদা আলাদা প্রার্থীদের, হু যারা, এখানে হু এর বাংলা হচ্ছে তোমার যারা, সরি হু এর বাংলা কি বলো? হু এর বাংলা হচ্ছে এখানে যারা, হু এর বাংলা হচ্ছে যারা, হ্যাড যাদের হ্যাড ছিল, দ্য এক্সপিরিয়েন্স এন্ড কোয়ালিফিকেশন, দ্য পজিশন রিকোয়ার্ড। ওকে, আচ্ছা সমস্যা নাই, দুইজন ক্লাস করলেও ক্লাস হবে, টেনশন নিও না,
উত্তর এ না। নুজাহাত রহমান, এগুলো তোমরা গ্রামার বোঝো, মানে উত্তর যারা এ করছো তারা গ্রামার বোঝো, আর উত্তর যারা বি করছো তারা ইংলিশ বোঝো। সেই কারণে জয়দেব পারছো, আর জয়দেব যেহেতু পারছো, জয়দেবকে হচ্ছে একটা বই আমি উপহার দিব। থ্যাংক ইউ। এবার বাস্তবতা হচ্ছে তোমারে বলি, সেটা হচ্ছে 37তম বিসিএস এর প্রশ্ন ছিল এমন, দিস ইজ দ্য পেন, দিস ইজ দ্য পেন আই লস্ট। এবার কে দুটা ভার্ব আছে, দুটোই ফাইনাইট ভার্ব, একটা হচ্ছে তোমার ইজ আর একটা হচ্ছে তোমার লস্ট। এখন ফিলিং পাচ্ছ, দেখো তো কোনো ফিলিংস পাচ্ছ যে এই বাক্যে কোনো ফিলিংস পাচ্ছ যে কোনো একটা কনজাংশন উজ্জ আছে বা কোনো একটা কনজাংশন বসানো যায়? আর যদি কনজাংশন বসানো যায় সেটা কোথায় বসানো যায় আমাকে একটু বলো। কি কনজাংশন বসাবা এটা মেজর না, কোথায় বসানো যায় কনজাংশনটা আমার একটু বলো প্লিজ। বলো। আচ্ছা, থ্যাংক ইউ। দিস ইজ দ্য পেন দ্যাট অথবা হুইচ আই লস্ট, ভাল লাগলো আর কি। হ্যাঁ, আমি এটা দ্বারা প্রমাণ করতে চাচ্ছি হুইচ আই লস্ট, এটা দ্বারা প্রমাণ করতে চাচ্ছি, বা দ্যাট আই লস্ট, সমস্যা নাই। বাট আই ওয়ান্ট টু প্রুভ, দেখো কনজাংশন উজ্জ রেখেও বাক্য লেখা যায়, দুটা ভার বসায় কনজাংশন উজ্জ রেখে বাক্য লেখা যায়। তার একটা বাস্তব প্রমাণ দেই তোমাদের আজকে ডেইলি স্টার থেকে। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দিবা। আচ্ছা, গতকাল থেকে একটা হচ্ছে নিউজ, তোমরা ফেসবুকে দেখছো কিনা, যে একজন মানুষকে মেরে ফেলা হয়েছে এবং খুব হৃদয় বিদারক, সেটা হচ্ছে গান গাইতে গাইতে আর কি। হ্যাঁ, সো এই যে দেখো ভিডিও শোস, এখানে হচ্ছে শোস, এটা একটা ফাইনাইট ভার্ব, এখানে হচ্ছে মার্ডার, এখানে একটা ফাইনাইট ভার্ব। ভিডিও শো, ভিডিওতে দেখা যায় মেন একজন মানুষ, এখানে দ্যাট আমরা দিতে পারতাম, ভিডিও শো দ্যাট, কিন্তু দ্যাটটা দিব না কেন জানো? ম্যানের পরে যেটা আছে ভার্বের সাথে আইএনজি, ভার্বের সাথে আইএনজি, নন ফাইনাইট ভার্ব। সো এখানে হচ্ছে তোমার ইয়ে লাগবে না, ভিডিও শো ম্যান সিঙ্গিং ডান্সিং, লোকজন কি করতেছিল, নাচতেছিল, গাইতেছিল অ্যারাউন্ড ইয়র, একজন যুবকের আশেপাশে, অ্যারাউন্ড ইয়র। এরপরে দে মার্ডার, কথা বুঝছো কেন? এখন এই জায়গায় আরেকটা কনজাংশন বসানো যায় বা রিলেটিভ প্রোনাউন বসানো যায়। এখন আমি যদি এই জায়গায় বসাতে চাই, যেহেতু ইয়ত হচ্ছে ব্যক্তি, তুমি বলো হু বসাবো না হুম বসাবো, তুমি বলো এই মাঝখানে হু বসাবো না হুম বসাবো? যেহেতু ইয়ত হচ্ছে ব্যক্তি, একজন যুবককে মেরে ফেলা হয়েছে, সো হোয়াট কুড বি দ্য রাইট অ্যান্সার, হু না হুম? এখন নতুন করে এর চার মনে হয় না উদাহরণ দেওয়া সম্ভব। এই তো বুঝতে পারছো কেন? ভালো করে খেয়াল করে দেখো, শো এর সাবজেক্ট হচ্ছে তোমার ভিডিও, তারা মেরেছিল, মার্ডারের সাবজেক্ট হচ্ছে দে। এখন তুমি যদি হু অ্যান্সার করো তাহলে কিন্তু আর মিলবে না, অবশ্যই এখানে হুম বসবে, আর হোমটা বসে অর্থ করো, দেখো মিলে যাবে। ভিডিও শোস ম্যান ডান্সিং সিঙ্গিং অ্যারাউন্ড দ্য ইউথ হুম, যাকে দে মার্ডার, যাকে তারা হত্যা করেছিল। এর পরেও যদি না বোঝো বিষয়গুলো, তাহলে তো আসলে তোমাকে বোঝানোর মতো, এটা কিন্তু ফ্রি হ্যান্ড রাইটিং। আবার বলো না তোমাদের ফ্রি হ্যান্ড রাইটিং শেখায় না। সো ভালো করে খেয়াল করতে হবে। দ্য সিও অফ ডেল্টা ফোন কোম্পানি, ডেল্টা ফোন কোম্পানি সিও ইন্টারভিউ, সাক্ষাৎকার নিয়েছিলেন সেভারাল ক্যান্ডিডেট, যাদেরকে যাদেরকে সে থট, যিনি চিন্তা করেছিলেন, তাদের কি আছে, হ্যাড আছে দ্য এক্সপিরিয়েন্স অ্যান্ড কোয়ালিফিকেশন দ্য পজিশন রিকোয়ার্ড, পজিশনের যে কোয়ালিফিকেশনটা দরকার এটা তিনি চিন্তা করেছিলেন যে না তাদের আছে, এটা ইন্টারভিউ নেওয়ার পরেই তিনি চিন্তা করেছিলেন।
সো দিস ইজ দ্য ফ্যাক্ট। এই কারণে এখানে কোনো ভুল নাই। গায়ের জোরে ভুল বানাইয়া উত্তর তুমি এ করতেছো, এ কেন করবা? এটা বসাও, এই জায়গায় এটা বসাও, তাহলে থট একটা ভার্ব, হ্যাড একটা ভার্ব, এখানে ইন্টারভিউ একটা ভার্ব। তো ইন্টারভিউ এর সাবজেক্ট হচ্ছে সিও, থটের সাবজেক্ট হচ্ছে সি, তাহলে তুমি হেডের সাবজেক্টটা কাকে ভাবতেছো? ক্যান্ডিডেটস। ক্যান্ডিডেটস তো অ্যান্টিসিডেন্ট, তার মধ্যে আবার ক্যান্ডিডেটস হচ্ছে ইন্টারভিউর অবজেক্ট, ও হালাই সাবজেক্ট হবে কেমনে? এই চিন্তাটা তোমার মাথায় এখনো ভালো করে ঢুকলো না। বারবার বলতেছি, হুটা হচ্ছে তোমার সাবজেক্ট, হুটা সাবজেক্ট, এর একটা কি দরকার? ভার্ব। আর হোমটা হচ্ছে অবজেক্ট, এর কোনো ভার্ব লাগবে না। এই ব্যাপারটা ভালো করে বুঝাইছি গতদিন, ঝাড়ি দিয়ে, বকা দিয়ে, আদর করে, ভালোবাসা দিয়ে, সোহাগ করে, কত সুন্দর করে বুঝাইছি, বলো কথা বুঝাইতে পারছি? আচ্ছা, লেডিস এন্ড জেন্টলম্যান, আসো আমরা একটু সামনের দিকে যাই। বাটের ব্যবহার লিখো, বাট, বাটের ব্যবহার, বাটের ব্যবহার, আমরা আসলে এই কথাটা বারবার বলতাম, বাট। লিখো বাটের ব্যবহার, নাম্বার 1। হ্যাঁ গুরু, কত দূর, মানে কত দূর আপনি? আচ্ছা আচ্ছা আচ্ছা, লিখেন বাট, লিখো বাট। বাট কিন্তু অর্থে, বাট কিন্তু অর্থে কনজাংশন, বাট কিন্তু অর্থে কনজাংশন, এবং এই বাটযুক্ত বাক্য, এই বাটযুক্ত বাক্য, বাট কিন্তু অর্থে কনজাংশন, এবং এই বাটযুক্ত বাক্যটি হবে, এই বাটযুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাটযুক্ত বাক্যটি হবে তোমার কম্পাউন্ড সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখো, কেমন? থ্যাংক ইউ। লিখো বাট কিন্তু অর্থে কনজাংশন, এবং এই বাটযুক্ত বাক্যটি হবে কম্পাউন্ড সেন্টেন্স। সে মহান বাক্যটা লিখে দাও। হি ইজ পোর, কমা, বাট হি ইজ অনেস্ট। সে গরিব কিন্তু সৎ। এই বার্তা বক্স করো, লিখো কনজাংশন। এই বার্তা বক্স করে লিখো কনজাংশন, আর এই বাক্যটা লিখো হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। এই বাক্যটা লিখো হচ্ছে তোমার কম্পাউন্ড সেন্টেন্স, কেমন? 2 নম্বর আসো, গুরুত্বপূর্ণ, লিখো বাট, বাট ব্যতীত। ভালো করে অর্থটা বুঝো, ব্যতীত অর্থে প্রেপোজিশন, বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন, বাট, বাট ব্যতীত অর্থে কি? প্রেপোজিশন। আর এই ব্যতীত অর্থে অনেকগুলো প্রেপোজিশন আছে, ব্যতীত অর্থে অনেকগুলো প্রেপোজিশন আছে, তার মধ্যে একটা জানো হচ্ছে উইথাউট, এরপরে জানো হচ্ছে তোমার এক্সেপ্ট, এক্সেপ্ট, বাট ব্যতীত অর্থে প্রেপোজিশন এক্সেপ্ট, এক্সেপ্ট ফর, খেয়াল করো, এক্সেপ্ট ফর, বাট ফর হয়, বাট ফর হয়। এরপরে হচ্ছে তোমার কি আছে? বিসাইডস, বিসাইড মানে এছাড়াও বা ব্যতীত। এরপরে আছে তোমার সানস, সানস এবং সেভ। তুমি কি জানো যে সানস এবং সেভ এরাও তোমার ব্যতীত অর্থে প্রেপোজিশন? সুজন সরকার, এত বড় কমেন্ট করার দরকার নাই, খাতায় লিখে কমপ্লিট করা দরকার। আসতেছে, রাস্তায় বের হয়েছে, ক্লাস রেডি করো। হ্যাঁ, উইথাউট, এক্সেপ্ট, এক্সেপ্ট ফর, বাট ফর, বিসাইড, সানস এন্ড সেভ। এখন তোমার কাছে এই দুটো একেবারে আমরা প্রিপোজিশন ক্লাসে এগুলো দেখবো, সমস্যা নাই। সানস এবং সেভ এই দুটো হচ্ছে তোমার ল্যাটিন প্রিপোজিশন, ল্যাটিন না, ল্যাটিন প্রিপোজিশন, ল্যাটিন প্রিপোজিশন, এগুলো হচ্ছে তোমার ল্যাটিন প্রিপোজিশন। আমি তোমাকে একটা বাস্তব উদাহরণ দেই, ডেলিস্টার থেকেই দেখাই, একটু সময় দাও। এটা হচ্ছে করোনার মধ্যে, তোমার কাছে মনে হতে পারে আমি যদি এটা না দিয়ে তোমাকে জিজ্ঞাসা করতাম, বলো তো এখানে ভার্বটা কোনটা, বেশিরভাগই কি বলতে জানো? বেশিরভাগই বলতে যে স্যার সান্স হচ্ছে এখানে ভার্ব, ভার্বের সাথে এস আছে না। এটা 2022 সালে জানুয়ারির দিকে হচ্ছে, তখন করোনা একদম পিক আওয়ার, ঠিক আছে না? আচ্ছা,
তো যাই হোক, এই হসপিটাল এখানে একটা ইজ উজ্জ আছে, ইজ সানস, এই সানস হচ্ছে প্রেপোজিশন, সানস ইসেনশিয়াল সার্ভিসেস, অর্থাৎ জরুরি পরিষেবা ব্যতীত একটা হসপিটাল। এখানে সানসটা হচ্ছে ব্যতীত অর্থে প্রেপোজিশন। সেভ, যদি বলি টু সেভ মাই লাইফ, টু সেভ মাই লাইফ, আমার জীবন বাঁচাতে হি কেম, সে এসেছিল, তাহলে এখানে সেভটা হচ্ছে তোমার ভার্ব। কিন্তু সেভ ব্যতীত অর্থে প্রেপোজিশন হতে পারে। যেমন আমি যদি বলি দেয়ার ইজ নান, দেয়ার ইজ নান, সেখানে কেউ নাই, সেভ মি ইন দ্যাট আইল্যান্ড, এই আইল্যান্ডে আমি ব্যতীত কেউ নাই। ভালো করে খেয়াল করে দেখো, এই আইল্যান্ডে আমি ব্যতীত কেউ নাই। নুসরাত হক, এই হসপিটাল কমেন্ট করার কোনো কারণ খুঁজে পেলাম না। এই হসপিটাল সানস ইসেনশিয়াল সার্ভিসেস, অর্থাৎ তুমি ভালো করে জানো করোনার মধ্যে যে কি একটা বিধিকিচ্ছ অবস্থা, এই মোটামুটি করোনাটাকে হচ্ছে তোমার কি বলে হচ্ছে ফেস করার জন্য, মোকাবেলা করার জন্য। তো সেটা নিয়ে রিপোর্ট করছিল দুটো সরকারি হাসপাতাল, একটা মুগদা আর একটা কি যেন হাসপাতালকে করোনা হাসপাতাল ঘোষণা করা হয়েছিল। এই হসপিটাল সানস ইসেনশিয়াল সার্ভিসেস, কথা ক্লিয়ার? তো এই জন্য বলতেছি জানার কোনো শেষ নাই, ভাষার কোনো বৈচিত্র্যের অভাব নাই, ঠিক আছে না? এরা সবাই হচ্ছে তোমার 1 2 3 4 5 6 7 8, এই 8টা হচ্ছে ব্যতীত অর্থে প্রেপোজিশন, ব্যতীত বা ছাড়া, তুমি ছাড়া, উইথাউট ইউ, এক্সেপ্ট ফর, বাট ফর, বিসাইড, সাম, সেভ, ল্যাটিন প্রেপোজিশন বলা হয় এদেরকে। সেই বাট তোমার ব্যতীত অর্থে প্রেপোজিশন হতে পারে। আচ্ছা, যেমন দেখো অল ওয়েন্ট দেয়ার বাট মি, অল ওয়েন্ট দেয়ার বাট মি। এখন বলো সকলেই সেখানে গিয়েছিল আমি ব্যতীত, না আমি গিয়েছিলাম সকলে ব্যতীত বা সকলে সহ? ভালো করে বুঝতে হবে, আমি যাই নাই, সকলে গিয়েছিল, রাইট? তাহলে এই বাটটা তুমি একটু অর্থ করো, এখানে কিন্তু বসাও, কিন্তু বসে দেখো তো অর্থ আসে কিনা। সো বাট দেখলেই কনজাংশন অ্যান্সার করা যাবে না, যাবে না, হুজুগে হবে না, বাট দেখেই কনজাংশন অ্যান্সার করা যাবে না। সো কিপ ইট, টেক দ্য টাইম, একটু সময় নিতে হবে। বাট দেখা মাত্রই কোনোভাবেই অ্যান্সার কনজাংশন করা যাবে না, বুঝাইতে পারছি? তাহলে সকলেই সেখানে গিয়েছিল, বাংলাটা লিখে দাও, সকলেই সেখানে গিয়েছিল, সকলেই সেখানে গিয়েছিল আমি ব্যতীত, রাইট? সকলেই সেখানে গিয়েছিল, কে ব্যতীত? আমি ব্যতীত, বুঝাইতে পারছি? সকলেই সেখানে গিয়েছিল আমি ব্যতীত। আলো বেশি দিও না, আর এসি ছেড়ে দাও, ঠান্ডা করো, আমি আমারটা বন্ধ করছি। সকলেই সেখানে গিয়েছিল আমি ব্যতীত। আচ্ছা, একটা স্টেটমেন্ট লেখো সবাই, স্টেটমেন্ট। স্টেটমেন্ট হচ্ছে একজন কৃষকের 19টি হাঁস আছে। বাবা, একজন কৃষকের 19টি হাঁস আছে। অল বাট 9 ডাইড, অল বাট 9 ডাইড। প্রশ্ন কতটি হাঁস জীবিত ছিল? এটা একটা অ্যানালাইটিক্যাল অ্যাবিলিটি টাইপের প্রশ্ন। কতটি হাঁস জীবিত ছিল বুঝে অ্যান্সার করবা। হাউ মেনি হাঁস অ্যালাইভ? এটা একটা কোথায় যেন রাখছে সে, বলো কতটি হাঁস জীবিত ছিল? জন কিডস, কমেন্ট ভালো করো, কিন্তু বোঝো না, এত কিছু বোঝো আর ক্যালকুলেশন বোঝো না। কথা বোঝো নাই, অনেক কিছু বোঝো কিন্তু ক্যালকুলেশন বোঝো না, এটা হচ্ছে সমস্যা, ঠিক আছে না? এই বাক্যটার মূল বাক্য কি জানো? এই বাক্যটার মূল বাক্যটা হচ্ছে এটা, অল ডায়েট। তুমি সাবজেক্ট ভার্বে নির্ধারণ করতে পারো না। যারা 10টা অ্যান্সার করতেছো হৃদয়টা ভেঙে যাচ্ছে, তুমি সাবজেক্ট আর ভার্বে নির্ধারণ করতে পারো না, এটা হচ্ছে কষ্টের বিষয়। এখানে অল ডায়েট, সকলেই মারা গেছে, এটা হচ্ছে তোমার ভার্ব, এটা হচ্ছে তার সাবজেক্ট, বাটটা হচ্ছে প্রেপোজিশন, 9টা হচ্ছে তোমার অবজেক্ট। তো বাদ যদি প্রেপোজিশন হয় তাহলে তোমার মাথার ভিতরে কেন খেলবে 9 ডায়েট? কাছে থাকলে সাবজেক্ট হয়, কে বলছে? কাছে থাকলে সাবজেক্ট হয়, কে বলছে?
কথা বোঝো নাই? 9 ডায়েট কেন 9 ডায়েট? অল ডায়েট। আমি তোমাদেরকে বলে দিলাম যে প্রেপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন বসে সেটা অবজেক্ট, আর অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না, পারে না, পারে না। এই কথাটা একাধিকবার বলছি। অবজেক্ট কখনোই সাবজেক্ট হতে পারে না, পারে না, পারে না। এগুলো মানতে চাও না। ইভেন এই যে এই বাক্যটা, নান বাট দ্য ব্রেভ, তোমাদের পড়াইছি। দ্য ব্রেভ বলো তো কোন নাউন? নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। নান বাট দ্য ব্রেভ ডিজার্ভস দ্য ফেয়ার। এই বাক্যে বাট অবশ্যই, বাট কি কনজাংশন না প্রেপোজিশন? অ্যাবসলিউটলি কোনো সন্দেহ ছাড়াই এই বাক্যে বাটটা হচ্ছে তোমার প্রেপোজিশন, কোনো সন্দেহ নাই। এই বাক্যে বাটটা হচ্ছে তোমার প্রেপোজিশন। এখন দা ব্রেভ অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দা বসে গাধা। দা ব্রেভ মানে সাহসীরা, দা ব্রেভ মানে সাহসীরা, এটা কমন নাউন না? পড়ালাম না গাধা কোথাকার? দা ব্রেভটা হচ্ছে তোমার সাহসীরা। অ্যাবস্ট্রাক্ট নাউন, অ্যাবস্ট্রাক্ট নাউন আর্টিকেল ফ্রি। অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল ফ্রি। দা থাকার পরেও তুমি কেমনে অ্যাবস্ট্রাক্ট বলো? তোমার হৃদয় নাড়ে না? তোমার হৃদয় কাজ করে না? তোমার হৃদয় নড়ে না? বলো, তোমার হৃদয় কি কাজ করে না? বিষয়টা হচ্ছে এরকম। কথা বুঝাইতে পারছি? তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউন 100% আর্টিকেল ফ্রি। যদি আর্টিকেল ফ্রি হয় তাহলে দা থাকার পরেও তুমি অ্যাবস্ট্রাক্ট নাউন কেমনে বলো? এটা কমন নাউন, সাহসীরা, এটা নিঃসন্দেহে প্লুরাল। দা নান নিঃসন্দেহে সিঙ্গুলার, থার্ড পারসন সিঙ্গুলার, বাটটা প্রেপোজিশন। এই যদি অবস্থা হয়, এর পরেও পোলাপান ঘাটতারামি করে, স্যার ভার্বের সাথে এস বা ইয়েস কেন হইলো? তো এখন বিষয়টা হচ্ছে এই ব্রেভ তো এখানে সাবজেক্ট না, ব্রেভ হচ্ছে অবজেক্ট। এখন এই যদি সিঙ্গুলার হোক আর প্লুরাল হোক, এ তো আমার মাথা ব্যথা নাই। আমার বাক্যের মাথা ব্যথা হচ্ছে নান ডিজার্ভ। এ বাক্যের মূল বাক্য এটা, নান ডিজার্ভ দ্য ফেয়ার বাট দ্য ব্রেভ। সাহসীরা ব্যতীত কেউ সুন্দর কিছু প্রত্যাশা করে না। খুবই সহজ কথা। এই কারণে যে ডিজার্ভ, এই ডিজার্ভ ভার্বের সাবজেক্টটা তো দা ব্রেভ ভাবা যাবে না, এটা অবজেক্ট। এই বাটটা হচ্ছে প্রেপোজিশন। তাহলে এই বাক্যের মূলটা কি? নান। এই বাক্যের হেডওয়ার্ডটা কি? নান। ভার্বের হেডওয়ার্ডটা কি? নান থার্ড পারসন কি? সিঙ্গুলার। তাহলে ভার্বটা কি হবে? সিঙ্গুলার। এটা হচ্ছে ফ্যাক্ট। কথা কি বুঝতেছো? একটু ভাবো। কথা ক্লিয়ার? লেডিস এন্ড জেন্টলম্যান প্লিজ। একটু ভাবতে হবে। কথা বুঝাইতে পারছি? থ্যাংক ইউ। এগুলো হুজুগে হবে না ভাই। প্রিপোজিশন যেই হোক, প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন হবে সে অবজেক্ট। প্রিপোজিশনের পরে যে নাউন বা প্রোনাউন হবে সে অবজেক্ট। আর অবজেক্ট নিয়ে আমাদের কোনো মানে কম্প্রোমাইজের সুযোগ নাই। অবজেক্ট নিয়ে কম্প্রোমাইজের কোনো সুযোগ নাই। দেয়ার ইজ নো কম্প্রোমাইজ অ্যাবাউট অবজেক্ট। কথা ক্লিয়ার? নো ওয়ে টু কম্প্রোমাইজ উইথ অবজেক্ট। অবজেক্ট কখনো সাবজেক্ট হবে না। এরপরে 3 নাম্বারটা লেখো। 3 নাম্বার লিখো বাট নাউন এবং ভার্ব হতে পারে। বাট নাউন এবং ভার্ব হতে পারে। বাট নাউন এবং ভার্ব হতে পারে। আচ্ছা, বাট মি নো বাটস, যদিও এটা কখনো আসে না, সত্যি কথা। তোমার সবচেয়ে বেশি জানতে হবে বাট নিয়ে 3টা। একটা হচ্ছে বাটটা হচ্ছে তোমার কনজাংশন জানতে হবে, বাটটা প্রেপোজিশন জানতে হবে, বাটটা রিলেটিভ প্রোনাউন জানতে হবে। এই 3টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, বাকিগুলো আসে না খুব একটা। আচ্ছা, এবার যে বিষয়টা হচ্ছে দেখো, এই বাক্যটা হচ্ছে তোমার ইম্পারেটিভ সেন্টেন্স। দিস ইজ ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স কি দ্বারা শুরু হয়? ভার্ব দ্বারা শুরু হয়। খুবই সহজ কথা। ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ ভার্ব। ভালো করে খেয়াল করে দেখো, ইম্পারেটিভ সেন্টেন্স স্টার্ট উইথ ভার্ব। এখন এই বাটের বাংলা কি? কিন্তু করা, অভিযোগ করা। কথা বুঝতেছো? কিন্তু করা বা অভিযোগ করা। খুব ঠান্ডা মাথায় দেখো,
কিন্তু কিন্তু করা বা অভিযোগ করা। ধরো 30,000 টাকা নিয়ে মার্কেটে গিয়ে তোমার বউ 27,000 টাকার ড্রেস কিনে ফেলছে, এরপরে বলতেছে ওই ড্রেস কিনে দাও না। এরপরে তোমার কি বলতে ইচ্ছা করবে? লাইক দিস। আর কিন্তু কিন্তু করিস না, আর এমন করিস না, একটু থাম। কথা বুঝছো কিনা? এবার নোটা হচ্ছে তোমার, মিটা হচ্ছে অবজেক্ট, নোটা হচ্ছে ডিটারমিনার, আর ডিটারমিনারের পরে একটি মাত্র শব্দ, সেটা কি? নাউন। এই এবার আসলে হচ্ছে নাম্বার 4। নাম্বার 4 নম্বরে যেটা করবা সেটা হচ্ছে লেখো বাট যখন। বাট যখন হেডলাইন দাও রিলেটিভ প্রোনাউন্স। বাট যখন রিলেটিভ প্রোনাউন। ওকে, এবার মূল খেলাটা দেখো। বাট যখন তোমার রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, লিখো বাট। বাট লিখো হু ডট ডট নট। এরপরে লিখো হুইস, হুইস ডট ডট নট। এরপর লিখো দ্যাট, দ্যাট ডট ডট নট। কথা বলছো কিনা? বাট হু ডট ডট নট, হুইস ডট ডট নট, দ্যাট ডট ডট নট। লিখো এইগুলো অর্থে, এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। এইগুলো অর্থে বাট রিলেটিভ প্রোনাউন। কথা ক্লিয়ার? দেখো হু ডট ডট নট, হুইজ ডট ডট নট, দ্যাট ডট ডট নট। এইগুলো অর্থে তোমার বাট। এইগুলো অর্থে বাট তোমার হচ্ছে রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, আরো বক্তব্য আছে, একটু খেয়াল করো। সেটা হচ্ছে লিখো বাট যখন, বাট যখন রিলেটিভ, বা লিখো বাট মূলত, সরি, বাট মূলত না অর্থে, বাট মূলত না অর্থে রিলেটিভ প্রোনাউন, বাট মূলত না অর্থে রিলেটিভ প্রোনাউন, এবং এবং এই বাট যুক্ত বাক্য, এই বাট যুক্ত বাক্যটি হবে, এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। কথা ক্লিয়ার? বাট মূলত না অর্থে রিলেটিভ প্রোনাউন এবং এই বাট যুক্ত বাক্যটি হবে কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, বাট যখন, বাট যখন রিলেটিভ প্রোনাউন, খেয়াল করো, বাট যখন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা, বাট যখন রিলেটিভ প্রোনাউন, বাট মূলত একটি, বাট মূলত একটি ছদ্মবেশী, ছদ্মবেশী নেগেটিভ। বাট মূলত একটি ছদ্মবেশী নেগেটিভ। অনেকগুলো কনজাংশন আছে যেগুলো হচ্ছে তোমার ছদ্মবেশী নেগেটিভ। 9-10 থেকে যে উদাহরণটা পড়ছো, there is no mother, there is no mother but loves her child, there is no mother but loves her child। এবার তোমাকে বলতে হবে এই বাক্যে কিন্তু বসালে কি অর্থপূর্ণ হয়? এই বাক্যে কিন্তু বসালে কি অর্থপূর্ণ হয়, একটু বলো। কিন্তু বসালে অর্থপূর্ণ হয়। আচ্ছা, যদি না হয়, এবার তাহলে বলো তো এই বাক্যে বাটটা কোন পার্টস অফ পিস? বলো, তোমার হৃদয় কি বলে? ভুল উত্তর করো না, যা প্রশ্ন করি তাই উত্তর দাও। এ বাক্যে বাট কোন পার্টস অফ পিস?
একজন লিখছে প্রেপোজিশন, জন কিটস এখানে প্রেপোজিশন কেমনে হয়? আরাফাত আহমেদ শাহেদ, এটা কনজাংশন না রে, কনজাংশন না, এটা কনজাংশন না। এই বার্তায় হচ্ছে, এই বার্তায় হচ্ছে প্রোনাউন, এই বার্তায় হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? এই বার্তায় হচ্ছে রিলেটিভ প্রোনাউন। এই বার্তায় হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? এই বার্তায় হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। কথা কি বুঝতেছো কিনা? এই বার্তা হচ্ছে প্রোনাউন। কোন প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। খেয়াল করে দেখো, আগে প্রশ্ন বুঝতে হবে। এটা যদি কিন্তু হইতো তাহলে কনজাংশন। শাকিল শুভ, থ্যাংক ইউ। দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বার্তায় হচ্ছে তোমার প্রোনাউন। কোন প্রোনাউন? এটা যদি বিশ্বাস করো, যদি এই বাক্যটা প্রশ্ন আসে আর যদি জিজ্ঞেস করে এই বার্তা কোন পার্টস অফ স্পিচ, তোমাদের মেজরিটি স্টুডেন্ট এখানে ধুমায় আনসার করবা কনজাংশন। এবার দেখো, প্রোনাউনে কিন্তু আমি তোমাদেরকে ক্ষতবিক্ষত করে ক্লাস দিচ্ছি, ওয়ান নিয়ে তোমাদের সাথে ক্ষতবিক্ষত করে বোঝাইছি। এরপরেও যদি তোমাদের মধ্যে কোনো কৃতজ্ঞহীন ব্যক্তি, অকৃতজ্ঞ ব্যক্তি যদি কমেন্ট করো যে প্রোনাউন যা শিখেছি তা এক ক্লাসে সম্ভব, আমার ইচ্ছা করে তার ছাত্র হওয়ার। বোঝাতে চাচ্ছি, এত ধীর স্থির ভাবে তোমাকে কেউ শেখাবে না। নো, নো মাদার, এই নো মাদারটাই হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট। নো মাদারটাই হচ্ছে তোমার কি? অ্যান্টিসিডেন্ট। ভালো করে খেয়াল করো, নো মাদারটাই হচ্ছে অ্যান্টিসিডেন্ট। কথা বুঝাইতে পারছি? নো মাদার, বাট হচ্ছে প্রোনাউন। কি প্রোনাউন? রিলেটিভ প্রোনাউন। লাইক দিস, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড। এই বাক্যটাকে তাহলে তুমি রিপ্লেস করতে পারো কিভাবে? দেয়ার, রিলেটিভ প্রোনাউনের সত্য কি থাকা? অ্যান্টিসিডেন্ট থাকা। সেটাও কিন্তু প্রমাণ দিলাম, অ্যান্টিসিডেন্ট আছে। দেয়ার ইজ নো মাদার, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট, দেয়ার ইজ নো মাদার হু ডাজ নট লাভ হার চাইল্ড। এমন কোন মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। এমন কোন মা নাই যে তার সন্তানকে ভালোবাসে না। একটু খেয়াল করে দেখো ভালো করে, এখানে যে আছে হু আর এখানে যেটা আছে নট, এই হু আর নট আসছে থেকে জানো? এই যে বাদ থেকে। ডাজ আসছে তো টেন্স থেকে, অক্সিলারি ভার্ব আসছে টেন্স থেকে। এই হু আর নট। এবার তুমি আমারে বলো, এই দুটা বাক্য, এই দুটা বাক্য অর্থগতভাবে স্ট্রাকচার আলাদা। আমি যদি বলি আই লাভ ইউ, এর যা সেন্স, আবার যদি তোমাকে এমনটা দেখাই এই সেন্স সেম, নুনো পার্থক্য নাই। কথা বুঝছো কিনা? মিনিং সেম, স্ট্রাকচারটা আলাদা। আই লাভ ইউ মুখে বলাও যা, দূর থেকে এটা দেখানো তাই। এই দুটা বাক্যের স্ট্রাকচার আলাদা, অর্থ কি আলাদা বলো তো? কথা ক্লিয়ার ভাই? আচ্ছা, সর্বশেষ যে বিষয়টা তোমাকে আমি বলে রাখি সেটা হচ্ছে, ঠান্ডা মাথায় শোনো, বাট, বাট মানে হচ্ছে তোমার কিন্তু, বাট মানে কিন্তু, এই বাটটা কনজাংশন। ভালো করে বুঝো আরাফাত, বাট কিন্তু কনজাংশন, এই বাটটা তোমার কম্পাউন্ড সেন্টেন্স। কথা বুঝছো কিনা? এটা যেটা ছিল এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স, অ্যাবসোলিউটলি কমপ্লেক্স সেন্টেন্স। ভালো করে খেয়াল করে দেখো, দিস ইজ কমপ্লেক্স সেন্টেন্স, কোনোভাবে এটাকে কম্পাউন্ড ভাবা যাবে না। সো যেটা বলতেছি, বাট কিন্তু কনজাংশন কম্পাউন্ড সেন্টেন্স। আর বাট, বাট হচ্ছে তোমার না, বাট মানে হচ্ছে না, রিলেটিভ প্রোনাউন। বাট মানে না, রিলেটিভ প্রোনাউন। এটা হচ্ছে তোমার কমপ্লেক্স সেন্টেন্স। আমার মনে হয় না এর চেয়ে সচেতন করার দরকার আছে। আমার মনে হয় না এরপরে আর ভুল হওয়ার সুযোগ আছে। আমার মনে হয় না এরপরে আর হুজুগে চিন্তা করবা।
কথা বুঝাইতে পারছি? প্লিজ। সামনে যাব। শাকিল শুভ ইউটিউবের ক্লাস নাই, ইউটিউবের ক্লাস নাই। আমি এগুলো সব ওয়ান বাই ওয়ান আপলোড দিব, টেনশন নিও না। আচ্ছা, এবার লেখো হুইস। হুইস এবং দ্যাট এর ব্যবহার। ইউটিউবে আমি সাহিত্যের ক্লাস নাই। হুইস এবং দ্যাট এর ব্যবহার। কথা ক্লিয়ার? আচ্ছা, হুইস এবং দ্যাট এর ব্যবহার। প্রথমে লেখো হচ্ছে তোমার হুইস। নাম্বার ওয়ান দিয়ে লেখো হুইস ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইস ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। স্বাভাবিক কিন্তু ইন্টারোগেটিভ প্রোনাউন, তাই না? হুইস ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। ভালো করে খেয়াল করে দেখো, হুইস ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। ক্লিয়ার? হুইস ইন্টারোগেটিভ প্রোনাউন হতে পারে। যেমন ধরো তুমি যদি লেখো, প্রশ্ন করো, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য গভর্নমেন্ট, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য গভর্নমেন্ট। গভর্নমেন্টের জন্য বেস্ট পলিসি কোনটা, খেয়াল করো, হুইচ ইজ দ্য বেস্ট পলিসি ফর দ্য গভর্নমেন্ট। সো এই হুইচ হচ্ছে তোমার, এই হুইচ হচ্ছে প্রোনাউন লিখবা, অবশ্যই লিখবা ইন্টারোগেটিভ প্রোনাউন। হুইচকে প্রোনাউন লিখবা, অবশ্যই লিখবা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ প্রোনাউন। কেমন? আচ্ছা, হুইচ হচ্ছে প্রোনাউন। নাম্বার টু, হুইচ দিয়া লেখো হুইচ সমান সমান ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে, মানে অ্যাডজেক্টিভ তথা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ হতে পারে। তুমি কি জানো, তুমি এতদিন জানতা ইন্টারোগেটিভ প্রোনাউন আছে, তুমি এতদিন জানতা ইন্টারোগেটিভ অ্যাডভার্ব আছে, কিন্তু কখনো কি জানতা ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভও আছে? হ্যাঁ আছে। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ তোমার তিনটা, ওরাই আবার ইন্টারোগেটিভ প্রোনাউন, শুধুমাত্র বসার কারণে। আমি যদি বলি, খেয়াল করো, হুইচ বুক, হুইচ বুক কোন বইটা, ডু ইউ ওয়ান কোন বইটা তুমি চাও, হুইচ বুক ডু ইউ ওয়ান কোন বইটা তুমি চাও। এখানে যে ব্যাপারটা ঘটতেছে, বইটা হচ্ছে তোমার নাউন, আর নাউনের পূর্বে একটি মাত্র শব্দ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। বইটা হচ্ছে তোমার নাউন, ভালো করে খেয়াল করে দেখো, বইটা হচ্ছে তোমার নাউন, আর নাউনের পূর্বে একটি মাত্র শব্দ অ্যাডজেক্টিভ। তাহলে একটু বিষয়গুলো তোমাকে আমি আলাদা করে দিয়ে আসো। সেটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। কারা কারা? হু, এরপরে তোমার হুম, এরপরে হুইচ, এরপরে হোয়াট, এটা হচ্ছে ইন্টারোগেটিভ প্রোনাউন। ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ কারা কারা জানো? মিল আছে। একটা হচ্ছে হোয়াট ও ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, হুইচ ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ, আর একটা হচ্ছে তোমার হুজ। হুজ বুক ইজ দিস, বইটা কার, এটা হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। এরা তিনজন। আর হচ্ছে ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, এ তো জানো চারটা। ইন্টারোগেটিভ অ্যাডভার্ব হোয়েন, এরপরে হাউ, এরপরে হোয়াই, এরপরে হোয়ার। এই চারটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব, রাইট? এই চারটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডভার্ব। সো পার্থক্য বুঝতে হবে। লিখে রাখো বিশেষ দ্রষ্টব্য দিয়ে
এই বাক্যটার নিচে লিখে রাখো নাউনের পূর্বে একটি মাত্র শব্দ, একটি মাত্র নাউনের পূর্বে একটি মাত্র শব্দ, নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ, নাউনের পূর্বে একটি মাত্র শব্দ তা অ্যাডজেক্টিভ। এখানে হুইচ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? এটা হচ্ছে তোমার ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। কথা বুঝছো? হুইচ হচ্ছে অ্যাডজেক্টিভ। কোন অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। মাথায় কি ঢুকছে কিনা বলো? হুইচ অ্যাডজেক্টিভ? ইন্টারোগেটিভ অ্যাডজেক্টিভ। ওকে ডান। এবার আসো হুইচ যখন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা 3 নাম্বার যেটা লিখো হচ্ছে হুইচ। হুইচ যখন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা কখন কনজাংশন হয় তা তো জানো, অ্যান্টিসিডেন্ট না থাকলে কনজাংশন, এটা কিন্তু কমন উত্তর। হুইচ অ্যাডজেক্ট কখন কনজাংশন? অ্যান্টিসিডেন্ট না থাকলে। এই গল্প কিন্তু তোমাদের বলছিলাম এর আগে। হুইচ হচ্ছে কনজাংশন বা এরা কনজাংশন কখন? অ্যান্টিসিডেন্ট না থাকলে। তাহলে হুইচ যখন হচ্ছে তোমার রিলেটিভ প্রোনাউন। আসো দেখি কখন রিলেটিভ প্রোনাউন। আচ্ছা হুইচ লেখো, এর অর্থ হলো যেটি বা লেখো যেগুলো, এর অর্থ যেটি বা যেগুলো। আচ্ছা একটা মজার ব্যাপার বলি, সেটা হচ্ছে হুইচ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। হুইচ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। হুইচ বাক্যে সাবজেক্ট এবং অবজেক্ট উভয়ই হতে পারে। লে হালুয়া। আচ্ছা ধরো অ্যান্টিসিডেন্ট প্লাস হুইচ, অ্যান্টিসিডেন্ট প্লাস হুইচ এর পরে যদি ভার্ব থাকে সরাসরি, তাহলে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে তোমার হুইচ। সহজ কথা, অ্যান্টিসিডেন্ট থাকলো, হুইচ থাকলো, ভার্ব থাকলো, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে তোমার হুইচ। কথা বুঝছো কিনা? এরপরে যদি বলি অ্যান্টিসিডেন্ট খেয়াল করো, এরপরে মনে করো হুইচ, এরপরে সাবজেক্ট, এরপরে হচ্ছে তোমার ভার্ব। কথা বুঝছো কিনা? তাহলে যে ব্যাপারটা দাঁড়াবে, এই ভার্বের সাবজেক্ট হচ্ছে এটা, আর এই হুইচ হচ্ছে তখন বাক্যে অবজেক্টের মতো বসবে, অনেকটা ঠিক হুমের মতো। কথা ক্লিয়ার? তাহলে অ্যান্টিসিডেন্ট, হুইচ, সাবজেক্ট প্লাস ভার্ব। কথা বুঝাইতে পারছি? আচ্ছা তাহলে হুইচ, সাবজেক্ট এবং অবজেক্ট কখন হবে? আশা করি বুঝতে পারছো। শরীরটা খুব ক্লান্ত, এই জন্য কোনোভাবে প্রাণবন্ততা আনতে পারতেছি না। 3 নাম্বার যে বিষয়টা সবচেয়ে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে লিখো বস্তু, এরপরে লিখো জড় পদার্থ, বস্তু জড় পদার্থ, এরপরে লিখো ইতর প্রাণী কারা তা তো জানো, কুত্তা বিড়াল। এবার লেখো শিশু, ইতর প্রাণী শিশু। এই চারটা যদি অ্যান্টিসিডেন্ট হয়, সহজ কথা, এই চারটা যদি অ্যান্টিসিডেন্ট হয়, তাহলে এদের রিলেটিভ প্রোনাউন হিসেবে বলবে তোমার হুইচ। যখন এই চারটা অ্যান্টিসিডেন্ট, ভালো করে ভাবো, তখন এই রিলেটিভ প্রোনাউন হচ্ছে হুইচ। অ্যান্টিসিডেন্ট যখন হচ্ছে তোমার বস্তু, জড় পদার্থ, ইতর প্রাণী, শিশু। কথা ক্লিয়ার? শোনা যাবে না কেন? ফুল চার্জ আছে। তোমার মোবাইলের সমস্যা, আমার উপর চাপাচ্ছ কেন? শোনা না যাওয়ার কিছু নাই রে ভাই। অবশ্যই শোনা যাবে। আচ্ছা বুঝাইতে পারছি? যদি বুঝে থাকো তাহলে যেটা করবা সেটা হচ্ছে লেখো, প্লিজ লেখো হচ্ছে দ্য শার্ট হুইচ আই
bought yesterday was blue in color. এখন বলো তো ভাই এ বাক্যে হচ্ছে তোমার হুইচটা সাবজেক্ট না অবজেক্ট বলো। এ বাক্যের মূল বাক্যটা হচ্ছে দ্য শার্ট ওয়াজ ব্লু ইন কালার আই বট। এ বাক্যে তোমার হুইচটা সাবজেক্ট না অবজেক্ট বলো। নাম্বার 1। নাম্বার 2 লেখো I have a dog which bites a man. I have a dog which bites a man. সরাসরি দেখো এখানে ভার্ব আছে। এই ডগ হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট। ডগ অ্যান্টিসিডেন্ট নিঃসন্দেহে ইতর প্রাণী ষাট বস্তু, এটা অ্যান্টিসিডেন্ট। এই হুইচ হচ্ছে রিলেটিভ প্রোনাউন এন্ড অলসো অবজেক্ট হিসেবে কাজ করতেছে। এই হুইচ হচ্ছে অলসো রিলেটিভ প্রোনাউন, এখানে হচ্ছে ভার্বের সাবজেক্ট হিসেবে কাজ করতেছে। মুদ্রা কথা ভাই, কথা বুঝাইতে পারছি? ওকে, বুঝতে পারলে খুবই ভালো, না পারলে আরো ভালো। তাহলে প্রশ্ন করো তো, আই ডোন্ট লাইক বেবি হুইচ oblique that oblique who, আচ্ছা I like the doesn't cry। কি হবে বলো তো এই উত্তরটা? এটা করো, কি হবে? আচ্ছা, এবার থ্যাংক ইউ যারা হুইস অ্যান্সার করছো তাদের জন্য এক বালতি সমবেদনা। কেননা এটা হচ্ছে তোমার, দেখো বিটা ক্যাপিটালে আছে, দিস ইজ পারসন, আর পারসন হলে অবশ্যই তোমার হু হবে, হু। ভালো করে খেয়াল করে দেখো, দিস ইজ নট চাইল্ড, এটা ক্যাপিটাল লেটারে আছে। ব্যক্তির নাম বেবি হতে পারে, আমার এক ফুফাতো বোন ছিল, আপন ফুফাতো বোন, ওনার নামও বেবি ছিল। যদি বাক্যটা এভাবে থাকতো সেটা হচ্ছে আই লাইক এ বেবি, আমি একটা শিশুকে পছন্দ করি। আই লাইক এ বেবি, আমি একটা শিশুকে পছন্দ করি। খেয়াল করে দেখো, আই লাইক এ বেবি, আমি একটা শিশুকে পছন্দ করি। এবার তুমি হুইজ বসাতে পারো, খুব ভালো করে মাথায় রাখবা। সেটা হচ্ছে বিশেষ দ্রষ্টব্য দিয়ে লেখো যে তোমার শিশু কেন, হ্যাঁ, শিশু লেখো শিশু এবং পাগল যারা নিজের কাপড় নিজে পরতে পারে না, এরা ইতর শ্রেণীভুক্ত। যারা নিজের কাপড় নিজে পরতে পারে না, এরা হচ্ছে ইতর শ্রেণীভুক্ত। এটা তো আইনের ক্লাস মনে হচ্ছে, আরাফাত, আইনের ক্লাস মনে হচ্ছে। এখন তুমি যদি এ বেবি আর বেবি, তুমি যদি বেবির আম্মা আর বেবি মানে
কি বলে, বেবির আম্মার সন্তান বেবির পার্থক্য বুঝতে না পারো, মানে তোমার বেবি আর সেখান থেকে সামওয়ান বের হয়, বেবির যদি পার্থক্য বুঝতে না পারো, তাহলে এই ড্রাইভারটা কি আমার? কও, তোমার তো দুই বেবির পার্থক্য বুঝতে হবে, কোনটা রাত 12টার পরের বেবি আর কোনটা গাল টানা ছোট্ট বেবি। এখন এই বেবির পার্থক্যটা বোঝো না, এই বোঝো না বলে হচ্ছে এক্সাম হলে পরীক্ষা খারাপ করো। আর সারাদিন পরেই প্রথমে একটু হাসলাম, শরীরটা প্রচন্ড ক্লান্ত, আমার কথা বুঝছো কিনা, কথা বুঝাইতে পারছি? এই কারণে আবারও বলতেছি, এটা দিস ইজ ক্যাপিটাল লেটার। দেখো আমি তোমাদের একদম সূক্ষ্মতে সূক্ষ্মভাবে বলতেছি, আমি নাউন ক্লাসে শিখাইছি চায়না চীনার পার্থক্য, এগুলো হচ্ছে এই জগতে বিরল। তোমাকে এত সূক্ষ্ম এই উদাহরণ আমি নাও দিতে পারতাম। এবারকে প্রথমে তোমাকে অবশ্য হু বসাইতে হবে। আই লাইক বেবি হু ডাজন্ট ক্রাই, যে কাঁদে না। আমার বেবি আছে বা আমার গার্লফ্রেন্ডের নামই বেবি, যে কাঁদে না। আই লাইক বেবি, আমি বেবিকে খুব পছন্দ করি, বা লাইক ভেরি মাচ, আই লাইক ভেরি মাচ বেবি হু ডাজন্ট ক্রাই, যে কাঁদে না। আর এ বেবি, এবার তুমি বসাইতে পারো হুইস ডাজেন্ট ক্রাই, আমার মেয়ে নামিরা, সে নেভার ওয়ারিং হার, মনে করো যে প্যান্ট শার্ট, সে তার প্যান্ট শার্ট বা জামা কোনো কিছু সে পড়তে পারে না। সো ইতর শ্রেণীভুক্ত, ডেফিনেটলি ম্যাটার অফ একটা কি বলবো ডিয়ারেস্ট থিং, ছোট বাচ্চা নিঃসন্দেহে ডিয়ারেস্ট, এরপরেও পড়তে পারে না, এটাকে অবশ্যই বলতে হবে ইতর শ্রেণীভুক্ত। আর ইতর শ্রেণীভুক্তর জন্য আমরা ইউজ করতে পারি হুইস। কথা কি আমার বুঝতে পারছো কিনা বলো? তোমাদের ক্লাস করতে সমস্যা হচ্ছে, আমি একটু রিল্যাক্সে ধীরে ধীরে যাচ্ছি আর কি, কারণ শরীর প্রচন্ড ক্লান্ত আর কি। হ্যাঁ, পার্থক্য বুঝছো কিনা বলো। এবার আসো দ্যাট নিয়ে কিছু কথা বলি। দ্যাট, এই তো মাশাআল্লাহ, দ্যাট নিয়ে আসো কিছু কথা বলি। দ্যাট, আচ্ছা, দ্যাট এর ব্যবহার, কালকে আমাদের প্রোনাউন শেষ হয়ে যাবে, কেমন? দ্যাট এর ব্যবহার, আচ্ছা দ্যাট এর ব্যবহারে কি বলছে একটু দেখো। নাম্বার 1 দিয়ে লিখো দ্যাট। দ্যাট একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এটা মনে হয় কথা বলছিলাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম, কথা বুঝছো কিনা? দ্যাট একটি ডেমনস্ট্রেটিভ প্রোনাউন বা নির্দেশক সর্বনাম। দ্যাট ইজ মাই পেন, রাইট? তাহলে ইজ হচ্ছে ভার্ব, দ্যাটটা হচ্ছে তোমার প্রোনাউন। কোন প্রোনাউন? ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। দ্যাট ইজ এ ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ক্লিয়ার? নাম্বার 2 যে বিষয়টা, নাম্বার 2 দ্যাট একটি অ্যাডজেক্টিভ। দ্যাট একটি অ্যাডজেক্টিভ, কি অ্যাডজেক্টিভ? ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দ্যাট একটি ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ, নির্দেশক বিশেষ্য। ইয়েস, বলছিলাম, মনে আছে? খেয়াল করে দেখো, দ্যাট বুক ইজ মাইন, ওই বইটা আমার। তাহলে বুকটা হচ্ছে তোমার নাউন, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, এরই নাম হচ্ছে তোমার ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এরই নাম ভালোবাসা, সরি ডেমনস্ট্রেটিভ ভার্ব না, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। দু একটা ভুল ভ্রান্তি মাফ করো প্লিজ। তাহলে দুই বেবির পার্থক্য বুঝছো কিনা? সামান্তা, পারভেজ, মেহরাজ, পৃথিবীর জগৎ বিখ্যাত নামগুলো সব নিয়ে রাখছো। মেহরাজ বিখ্যাত নাম, সামান্তা বিখ্যাত নাম, কথা বুঝছো? দ্যাট বুক ইজ মাইন, অ্যাডজেক্টিভ, ডেমনস্ট্রেটিভ অ্যাডজেক্টিভ। এবার যে বিষয়টা 3 নাম্বার আসো, দ্যাট একটি কনজাংশন। দ্যাট একটি কনজাংশন, ঠান্ডা মাথায় শোনো, মানে ন্যারেশন চেঞ্জ করতে যে দ্যাট লাগে ওটাই কনজাংশন, কথা বুঝছো কিনা? চাইলে লিখতে পারো ন্যারেশনের দ্যাট, ন্যারেশনের দ্যাট অলওয়েজ কনজাংশন। কেননা রিলেটিভ প্রোনাউন হতে হলে অ্যান্টিসিডেন্ট থাকতে হয়। ন্যারেশনের দ্যাট অলওয়েজ কনজাংশন, কথা বুঝছো? ন্যারেশনের দ্যাট
অলওয়েজ কনজাংশন। আপু তোর বাড়ি কইরে সামান্তা? নিয়মিত ক্লাস করি। যারা নিয়মিত ক্লাস করবে, যে নামগুলো আমার ঠোঁটে মুখস্থ হয়ে যাবে, এদের আমি অবশ্যই কোর্সে সেই দিকে আমি একটা বই গিফট করব ট্রান্সলেশনের। 500 টাকার কোর্সে নিয়মিত ক্লাস করলে 200 টাকার বই ফি পাবা। আর কি চাও বলো? কথা বুঝছো? তাহলে দ্যাট একটি কনজাংশন, ন্যারেশনে দ্যাট অলওয়েজ কনজাংশন, কারণ ন্যারেশনে অ্যান্টিসিডেন্ট থাকে না। যেমন এটা হাততালিও দিলি না তোরা। হি সেইড দ্যাট, হি সেইড দ্যাট হি উড গো। ভাই রিলেটিভ শব্দটা আসলেই, রিলেটিভ শব্দটা আসলেই তোমার কি আসবে? রিলেটিভ আসলে অ্যান্টিসিডেন্ট আসবে। কথা ক্লিয়ার? রিলেটিভ মানে হচ্ছে তোমার অ্যান্টিসিডেন্ট, রিলেটিভ প্রোনাউন হোক আর রিলেটিভ অ্যাডভার্ব হোক। তাহলে হি সেইড দ্যাট, এখানে হি আছে, ভার্ব আছে, সেইড আছে, কোনো অ্যান্টিসিডেন্ট নাই, এটাই হচ্ছে কনজাংশন। আর এই বাক্যটা ন্যারেশন অনুসরণ করে লেখা। দিস সেন্টেন্স রিটেন অ্যাকর্ডিং টু ন্যারেশন। কথা ক্লিয়ার? এবার যে খেলাটা, মূল খেলা, সেটা হচ্ছে যে মূল খেলা নাম্বার 4। দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, খেয়াল করে দেখেন, দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, ওকে একটু আমাকে সময় দিবেন। দ্যাট যখন রিলেটিভ প্রোনাউন, আমি একটু হ্যান্ড নোটটা বের করে নিই, অনেক লেখা আছে, আপনারা একটু দেখে দেখে তুলবেন প্লিজ। গিভ মি সাম টাইম, আমাকে একটু সময় দেন প্লিজ, লিখতে কষ্ট হয়ে যাচ্ছে। আমি প্রোনাউনের পিডিএফটা ক্লাস শেষে দিয়ে দিচ্ছি, সমস্যা নাই। আচ্ছা এই তো, তোলেন একটু প্লিজ, এই 5টা নিয়ম একটু দেখে দেখে সবাই তোলেন, একটু কষ্ট হয়ে যাচ্ছে, প্লিজ ডোন্ট মাইন্ড। রাইট ডাউন 3-5 রুলস, এটা একটু দেখে দেখে তোলেন, আমি পিডিএফটা দিয়ে দিই আপনাদের। তোলা হলে একটু ডান লিখবা। আচ্ছা দিব, তুমি তোলা হলে একটু ডান লিখো, এটা তোলা হলে একটু ডান লিখো সবাই। আর না হলে 5টা নিয়ম স্ক্রিনশট দিয়ে রাখো, আজকে আর বোঝাতে পারতেছি না। জন কিডস, দিস ইজ দ্য বুক দ্যাট আই লাইক মোস্ট, এটা রিলেটিভ প্রোনাউন রে ভাই, এখানে ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কেন হবে? দ্যাট আই লাইক মোস্ট রিলেটিভ প্রোনাউন। তাহলে এ পর্যন্তই থাক। হ্যাঁ আমি আসলে আর দাঁড়াইতে পারতেছি না, ক্ষমা করো মোরে, কেমন? প্লিজ
কালকে বুঝাবো এখান থেকে।